বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের রাজনীতিতে কত রকমের খেলাধুলাই শুরু হয়েছে। আজ একটি বিষয় নিয়ে কটা কথা বলতে চাই। ঢাকা ১৭ আসনের এমপি, জামাতের এমপি পদপ্রার্থী, মনোনীত প্রার্থী ডাক্তার জনাব খালেদুজ্জামান সাহেব ক্যান্টনমেন্ট দিয়ে উনি ওনার রাজনৈতিক বহর নিয়ে ভিতর দিয়ে অন্যদিকে চলে যেতে চেয়েছিলেন, রাস্তায় ব্যবহার করতে চেয়েছিলেন। কর্তব্যরত মিলিটারি পুলিশ তাকে বাধা দেয়, কারণ সশস্ত্র অবস্থায় ইউনিটের ভিতরে যাওয়া যাবে না। আমাদের সম্মানিত সংসদ সদস্য এবং ডাক্তার সাহেব, উনি একজন চিকিৎসক, অনেক বড় মাপের একজন মানুষ, রাষ্ট্রের অত্যন্ত দায়িত্বশীল একজন ব্যক্তি। কিন্তু যে যত জ্ঞানী হোক, প্রত্যেকের মানুষের জ্ঞানের একটা পরিধি থাকে, একটা সীমাবদ্ধতা থাকে। সে সকলভাবে সকল জিনিস অবগত থাকতে পারে না। সেনাবাহিনীর ইউনিটগুলোর ভিতরে কেউ কখন কোনো অবস্থাতেই অস্ত্র নিয়ে ভিতরে যেতে পারে না। যদি অন্য কোনো বাহিনীর লোকও হয়, যে একটা বাহিনীর একটা ট্রুপস তারা সশস্ত্র অবস্থায় সেনাবাহিনীর ইউনিটে কোনো কাজ উপলক্ষে গিয়েছে, কোনো স্কট পার্টি সেখানে গিয়েছে, তখন কর্তব্যরত এমপির নির্দেশে সেই গাড়ি বহর এবং অস্ত্র শস্ত্র বাইরে রেখে তাদের কাজগুলো করার জন্য প্রয়োজনীয় উপযুক্ত ব্যক্তিরা, নির্ধারিত করা ব্যক্তিরা সেই ক্যান্টনমেন্টের ভিতরে যেতে পারে। এখন প্রশ্ন হইল, যে সকল সৈনিকেরা, এটা বিজিবি হোক, আনসার হোক, পুলিশ হোক, বা নৌবাহিনী হোক, বিমান বাহিনী হোক, যে বাহিনীর লোকই হোক না কেন, সবার জন্য একই রকমের আদেশ, কোনো আগ্নেয়াস্ত্রসহ ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে প্রবেশ করা যাবে না। এটা সেনাবাহিনীর আইন, নিজস্ব আইন। সেনাবাহিনীর নিজস্ব আইন কঠোরভাবে পালিত হয় বলেই সেনাবাহিনী মানুষের কাছে সম্মানের পাত্র। সেনাবাহিনী তার রুলস অফ ল যদি খুবই নর্মালভাবে ব্যবহার করত, তাহলে দেশের মানুষের কাছে তারা বিতর্কিত হতো। যেহেতু মিলিটারি পুলিশেরা তাদের ইউনিটের সকল প্রকার ডিসিপ্লিন, শৃঙ্খলা এবং আইন এগুলো প্রয়োগ করে থাকেন, সেই ক্ষেত্রে একজন সেনা সদস্য যখন মিলিটারি পুলিশের দায়িত্ব পালন করেন, তখন সেই মিলিটারি পুলিশের যে আইন কানুন আছে সমস্ত কিছুই সে জেনেই সেই দায়িত্বটা পালন করেন। এবং তাদের একজন কমান্ডিং অফিসার, এটা ভিন্নভাবেই তাদেরকে নির্ধারণ করা হয়, তারা অন্যান্য সেনা সদস্যদের থেকে একটু ভিন্ন। তো সেই সেনা সদস্য তাকে বিনীতভাবেই বলেছে এবং ভদ্রভাবেই বলেছে, মার্জিতভাবেই সেই কথাটা বলেছে যে স্যার, এটা সশস্ত্র অবস্থার ভিতরে যাওয়া যাবে না, এটাই আইন। কারণ অন্য বাহিনীর লোকেরা যখন সশস্ত্র অবস্থায় যায়, তখন তাদের গেটে অবস্থান করতে হয়, গাড়ি এবং অস্ত্রসহ এগুলো ভিতরে নিতে পারে না। কিন্তু এর একটা বিষয় আছে, যদি কোনো সৈনিকরা, কোনো অন্য বাহিনীর লোকজন সেনাবাহিনীর ভিতরে কোনো কোর্স বা কোনো প্রশিক্ষণে অংশ নিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কর্তৃপক্ষের পর্যায়ে আগে একটা আলোচনা থাকে যে আমাদের এতজন লোক এতটা অস্ত্রসহ আপনাদের ইউনিটের ভিতরে তারা অবস্থান করবে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, এই উপলক্ষে। সেই ক্ষেত্রে অনুমোদন প্রাপ্ত হওয়ার পরেই তারা বিভিন্ন চেকিংয়ের মাধ্যমে ভিতরে ঢুকে সেই কাজটা তারা তাদের সরকারি কাজগুলো করতে পারে। এগুলো সেনাবাহিনীর নিয়ম। হয়তো এই নিয়মটা ডাক্তার সাহেবের জানা নেই, কাজেই উনি সেনাবাহিনী সৈনিকদের সাথে একটা মোটামুটি বিতর্কে জড়িয়েছেন। যা হোক, সেটা উনি যেভাবেই হোক, জ্ঞানী মানুষ, এটাকে ট্যাকেল দিয়ে তাদের সাথে একটা কম্প্রোমাইজ করে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সেই জিনিসটাকে নিষ্পত্তি করা হয়েছে। যাও কয়েক মাস পরে সেটাকে সামনে আনা হয়েছে, যাতে আবার ডাক্তার সাহেবের বুটের বাজারে একটু হামলা করা যায়, সেটা প্রতিপক্ষের একটা বিশাল ধরনের কারসাজি। এখন প্রশ্ন হইল, এই আইনটা তো শুধু খালেদুজ্জামান সাহেবের জন্যই নয়, খালিদ সাহেবের পূর্বেও একজন রাজনৈতিক নেতা সেনাবাহিনীর ইউনিটের ভিতর দিয়ে সশস্ত্র অবস্থায় নাকি, জানতে পেলাম ওনার ভাষ্য থেকে জানা যায় যে তারেক রহমান সাহেব সেখানে
উনি ইউনিটের ভিতর দিয়ে সশস্ত্র অবস্থায়, ওনারও তো গানম্যান আছে, সরকার ওনাকে গানম্যান দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, তারপর উনি নাকি সেখানে গিয়েছেন। বিষয়টা কতটুকু সত্য জানি না, তবে যাওয়ার তো কথা নয়, কারণ সেনাবাহিনীর আইন শুধু খালেদুজ্জামান সাহেবের জন্য নয়, তারেক রহমান সাহেবের জন্য সেই আইনটা। তাহলে উনি কি করে গেল? এখন উনি যদি যে তাকে, তাহলে বোঝা যাবে যে সেনাবাহিনীর কোনো না কোনো কর্তৃপক্ষ, হয়তোবা কোনো অফিসার দায়িত্বশীল, তিনি অবশ্যই তারেক রহমানের বিশেষ অনুগত এবং তারেক রহমানের দলটাকে উনি সেই আইন লঙ্ঘন করে ভিতরে যেতে দিয়েছেন, না হয় কথাটা আসতো না। তো যা হোক, খালেদুজ্জামান সাহেব সেনা অফিসারের সাথে যে বাক্য বিনিময় করেছেন সেটা যদিও কাম্য নয়, কিন্তু কোনোভাবেই কাম্য নয় যে আরেকজন বেসামরিক ব্যক্তি সশস্ত্র অবস্থায় সেনা ইউনিটের ভিতরে দিয়ে অন্য সেই রাস্তাগুলো ব্যবহার করে ভিতর দিয়ে অবস্থান করবে বা ভিতর দিয়ে চলে যাবে, সেটাও কাম্য নয়। আশা করি কর্তৃপক্ষ এই বিষয়ে নিজেদের আইনকে সমুন্নত রাখার জন্যে এই দোষ ত্রুটিগুলোকে সংশোধন করার চেষ্টা করবেন। এখন বিষয় হলো সাইবার অ্যাটাক। আমিরে জামাতের যে আইডি সেটা হ্যাক হয়েছে, কিন্তু সেই কথাটা তারেক রহমান সাহেব বিশ্বাস করতে নারাজ। উনি বলছেন নাকি হ্যাক হয়েছে, নাকি ফেক নাকি, উনি হ্যাক কথাটাও ঠিকমতো উচ্চারণ করতে পারছেন না। আরেকজনের কাছ একজন ফর্ম করে বলছে যে হ্যাঁ, একজন ফর্ম মাস্টার ছিল, উনি বলে দিয়েছে যে হ্যাঁ বলেন যে এটা হ্যাক, হ্যাঁ 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 হ্যাক হ্যাক, ঠিক এইভাবেই হ্যাকটা আসছে। আমার কথা হলো তারেক রহমান বিএনপির প্রধান, আর ডাক্তার শফিকুর রহমান সাহেব জামাত ইসলামের প্রধান। দুইজন ব্যক্তির শিষ্টাচারের কাছে সমস্ত জাতি মাথা নত করার কথা, সমস্ত দলের নেতাকর্মীরা মাথা নত করার কথা, তাদের রাজনৈতিক শিষ্টাচারগুলো এত উন্নত মার্গের হওয়ার কথা। কিন্তু দেখা গেল তারেক রহমান রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত একজন সাধারণ কর্মীর মতনই কথা বলছেন। এই বিষয়টা ওনাকে জানতে হবে। উনি একটা উনি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন, উনি একটা রাষ্ট্রনায়ক হবেন, দেশ জাতির অনেক আকাঙ্ক্ষার মানুষ তিনি, এতে কোনো সন্দেহ নেই। উনি একটা রাজনৈতিক ওনার বাবা এই দেশে, ওনার অনেক অবদান, ওনার মায়ের অনেক অবদান, এমনকি তাদের তুলনায় তারেক রহমানের অবদান তো নাই, বরংস ওনার যতটুকু আছে সেটা আছে বদনাম এবং কলঙ্কের কালি। তো ওনাকে বুঝতে হবে যে ওনার বিগত জীবনে হাওয়া ভবন তৈরি করে, খাম্বার বিষয়ে বিভিন্ন হাওয়া ভবন তৈরি করে রাষ্ট্রের রাজনীতিকে সেখানে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে বিভিন্ন উচ্চ পর্যায়ের মানুষদেরকে সেখানে ডেকে নিয়ে হেস্তনেস্ত করা। উনি গিয়াসউদ্দিন আল মামুন ওনার দুস্থকে নিয়ে অনেক কিছুই করেছেন, এই দেশের মানুষ সব কিছুই জানে। যা হোক, বিগত 17টা বছর পার হয়ে গেছে, মানুষ অনেক কষ্ট, দুঃখ এবং আঘাতের কথা ভুলে যায়, অনেকাংশেই ভুলে যায়। যদি সেইটা ভুলে যাওয়ার জন্যে অন্তত পক্ষে তারেক রহমানের একটা মার্জিত ব্যবহার এবং আচরণ করা উচিত বলে আমি মনে করি। কেন? উনি যে কোনো বিষয় আগে জানবেন, বুঝবেন, তারপর উনি কথাটা বলবেন, যাতে সর্বজনের কাছে সেটা গ্রহণযোগ্য হয়। উনি এই যে বললেন হ্যাকিং না হ্যাকার নাকি ফেক নাকি, এটা উনি জানেন না, উনি এভাবে বললেন। উনি রাষ্ট্রের একটা বড় দলের একজন আমিরে জামাতকে উনি অবজ্ঞা সুরে কথা বললেন। এই কথাটা খুবই মানুষের লাগার কথা। আরেকটা বিষয় হলো, এটা তো উনি অবজ্ঞা করছেন এবং সেটাকে উনি জানেনও না, এরকম একটা ভাব দেখাইলেন। আরেকটা হলো উনি সরাসরি তাদেরকে রাজাকার বলে গালি দিলেন। তাহলে আপনি কি জানেন না আপনারা কাদেরকে নিয়ে সরকারে ছিলেন? যখন হাওয়া ভবন গঠন করেন তখন আপনাদের সরকারের 3টা মন্ত্রীর দায়িত্বে কারা ছিল? তারা আপনাদের সেই কাজগুলোতে বাধাও দেয় নাই, অনুমোদনও দেয় নাই, দেশের মানুষের কাছে ছেড়ে দিয়েছে আপনারা কি করতে পারেন তা দেখার জন্যে। তো অন্তত পক্ষে এতটুকু সম্ভ্রমবোধ তো রাখা উচিত ছিল, আপনার মুখ দিয়ে রাজাকার উত্থাপনটা না করাই উচিত ছিল। আপনার বাবার সহপাঠী কর্নেল অলি সাহেব, এলডিপির চেয়ারম্যান, উনিও তো বর্তমানে জামাতের একজন অংশ, একজন মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার। এবং মেজর আখতারুজ্জামান রঞ্জন,
উনি তো একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, উনিও তো জামাতের সাথে আছেন। আরও অনেক মুক্তিযোদ্ধা এবং সামরিক বেসামরিক অফিসারগণ সেই জামাত ইসলামের আইন কানুন শৃঙ্খলা এবং সৌন্দর্য সততায় মুগ্ধ হয়ে তাদের দলে যোগ দিয়েছে। আপনি বলুন তো, আপনার হাত ধরে কয়জন পাবলিক এই পর্যন্ত বাইয়াত গ্রহণ করেছে? পেরেছেন কাউকে আপনার দলে বেড়াতে? পারেন নাই। কথা হলো, নিজেকে রাষ্ট্রের উপযুক্ত করে গড়ে তুলুন। আমরা বাহির থেকে যে অবজারভেশন করি তাতে রাষ্ট্র চালানোর ন্যূনতম যোগ্যতা আপনার ভিতরে নেই। এমনকি সেই মন মানসিকতাও আপনার এখনও তৈরি হয় নাই। আপনার মন মানসিকতা তৈরি করতে গেলে আপনাকে মার্জিত হতে হবে, আপনাকে বুদ্ধিদীপ্ত হতে হবে, আপনাকে প্রজ্ঞাবান হতে হবে, আপনাকে অনেক দূরদর্শী হতে হবে। যে কোনো বিষয়ে নিগুড় তত্ত্বটা আপনাকে উদ্ঘাটন করে তারপরে কথাটাকে বলতে হবে, কারণ আপনার কথাই রাষ্ট্র পরিচালিত হবে। সেইভাবেই আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। আমিরে জামাত প্রধানমন্ত্রী হওয়ার জন্য কিন্তু এত কান্নাকাটি করে নাই, এত কৌশল করে নাই, কোনো কৌশল অবলম্বন করা হয় নাই। জাস্ট আপনারা বিবাদে লিপ্ত হয়েছেন এই দলটার বিরুদ্ধে শুধু তাদের সততা এবং তাদের সৎকর্ম এবং তাদের নীতি আদর্শ এবং তাদের ইনসাফ বিচার ন্যায় বিচার মানবতা মূল্যবোধ এই জিনিসগুলোর সাথে আপনাদের দলের কোনো সম্পর্ক নেই। এই জন্যই আপনারা এই দলটার পিছনে উঠে পড়ে লেগেছেন। তাদের আইডি হ্যাক করে এমন এক কথা আপনারা রটনা করলেন, ব্রডকাস্ট করলেন, যে কথা তার এই আমিরে জামাতের সাথে উনার যত বড় দুশ্মনী হোক, এমনকি আপনারাও বিশ্বাস করেন না যে এই কথাটা আমিরে জামাত বলতে পারে না। আপনারাও বিশ্বাস করেন যে এটা আমিরে জামাতে এই ধরনের ভাষণ হতে পারে না, কিন্তু আপনারা ওনাকে এটা দিয়ে ঘায়েল করার চেষ্টা করেছেন। এগুলো করা উচিত নয়। রাষ্ট্রের আপনারা যারা বড় মানুষ, আপনাদের দিকে দেশের 18 কোটি মানুষ চেয়ে আছে। আপনাদের নীতি যদি ঠিক না থাকে, আপনাদের এই যে বিরাট বাংলাদেশ নামের একটা মাছ, এই মাছের মাথা হলেন আপনারা। যদি আপনাদের কাছ থেকে সেই পচনটা শুরু হয়, তাহলে এই জাতির পচন কেউ ঠেকাতে পারবে না। দীর্ঘ 17 বছর বাংলাদেশের শাসক গোষ্ঠী টপ টু বটম পর্যন্ত মিথ্যার আবরণে ঢাকা ছিল। এই জন্য তার জাতি আজকে মিথ্যায় আক্রান্ত হয়ে গেছে। মিথ্যা কুবিয়ায় ভরপুর এই বাংলাদেশের জাতি, বাঙালি জাতি। এত মিথ্যার প্রচলন এখন থেকে 30 বছর আগেও আমরা দেখি নাই। এমনকি যারা মুরব্বী আছেন তারাও বলবে যে এত মিথ্যার চড়াচড়ি ছিল না। কেমন জানি মিথ্যাটা এখন জায়েজ হয়ে গেছে, হালাল হয়ে গেছে মিথ্যা কথা বলা, মিথ্যা কৌশল অবলম্বন করে মিথ্যা মানুষের উপরে চাপিয়ে দেওয়া। এগুলো একটা জাতির জন্য কোনোদিনও শুভ লক্ষণ বহন করে না। এগুলো আপনারাও জানেন। শুধু সামান্য ক্ষমতার লোভে, বলুন তো, হায়াত মত রিজিক দৌলত এগুলো আল্লাহর হাতে। আপনি কোন দিন মরবেন, আমি কখন মারা যাব, এর কি কোনো টাইম আমরা ফিক্স করে বলতে পারি যে আমি 50 বছর বাঁচবো? আশা করতে পারি, কিন্তু আশা তো সেটা অনেক কিছুই করা যায়। অনেক আশা কি মানুষের প্রতিফলন ঘটে না। আপনাকে আমি জ্ঞান দিচ্ছি না, বা বিএনপির কোনো ভাইদেরকে আমি জ্ঞান দিচ্ছি না। বিএনপির প্রতিজন সদস্য নেতা আমি তাদেরকে স্যালিউট করি, কারণ তারাই বাংলাদেশের রাজনীতি করেন। দেশের অনেক কিছু তাদের হাত ধরে আমরা পাবো, এই আশা করি। কিন্তু আপনারা দেখবেন ইনসাফ কোনটা, আপনাদের ভিতরে ইনসাফ বিচার এবং আপনাদের ভিতরে ন্যায় বিচার, আপনাদের ভিতরে সততা, এটার কোনো আলামত আমরা দেখি না, দেশের মানুষ দেখে না। অনেক জায়গায় খবর এটাই নিয়ে জানা গেছে যে পাবলিক বলছে চুপ থাকেন, সিল যেখানে মারা সেখানেই মারব। এটা প্রকাশ্যে বলবো না। আশা করি ভোটের এমন এক বিপ্লব ঘটবে, আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই যে এই দেশে এরকম একটা বিপ্লব ঘটে যাবে ভোটের। আর এটাই মনে রাখবেন, যদি এইবার জামাত সরকার গঠন করতে না পারে, আর জামাতে আমির বলেছে যদি না পারি তাহলে মনে করব আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত মনে করে নাই। সেই ক্ষেত্রে আমিরে জামাত বা জামাতের এতটুকু কোনো মনে কষ্ট লাগবে না। আপনারা সেই রেজাল্টটা মেনে নিতে পারবেন কি না যদি জামাত উইনার হয়, সেটাই প্রশ্ন। দেখবেন, এনজয় করবেন, উপলব্ধি করবেন যে এই মিথ্যাচার, এই 5ই আগস্টের পর থেকে এই দল যতগুলো অপকর্ম করেছে বাংলাদেশে, 17 বছরে আওয়ামী লীগ সেই অপকর্মগুলো করতে পারে নাই। আপনার উচিত ছিল আপনার দলের বিতর্কিত নেতাগুলোকে আগে তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়া।
দল থেকে আউট করে দেওয়া, বাহির করে দেওয়া। আপনার উচিত ছিল আপনার সেই প্রোগ্রামে আপনার বাবার দলটাকে, আপনার মার দলটাকে, বিএনপির পথে চলতে দেওয়া। বিএনপি প্রাণের দল, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই বিএনপির মাধ্যমে। জামাত কোনোদিন ক্ষমতায় ছিল না। আপনারা কোনোদিন জামাতকে ছাড়া ক্ষমতায় যেতেও পারেন নাই। কোনো দলই জামাতকে ছাড়া, জামাত সব কাজেই লাগতো। আজকে যখন আপনাদের নেতারা বলেন যে জামাতকে আমরা ব্যবহার করেছি, আমাদের ব্যবহার করার অধিকার আছে, ওই লোকটাকে একটু কি জিজ্ঞাসা করেছেন যে ওরা কি তোমার বাবার চাকর, যে তোমাদের ব্যবহার করার অধিকার আছে? ওরা কি দাসকর দিয়েছে আপনাদের কাছে যে আপনাদের নেতারা বলবে যে জামাতকে ব্যবহার করতে পারবেন? সব সময় কথা বলার সময় এত হিংস্রতা, এত আত্মম্বরী, এত তকাব্বরী, এত ধরনের হিংস্র মনোভাব, হিংসা বিদ্বেষ নিয়ে কথা বলা উচিত নয়। কারণ অহংকার পতনের মূল। যদি সেই কথা সত্য হয়ে থাকে তাহলে এইবার মানুষ দেখবে যে অহংকারের পতন কত করুণ হয়। এই আশায় রইলাম, যদি না মরি ইনশাল্লাহ দেখে যাব একটা আশ্চর্যজনক বিচার বাংলাদেশের জনগণ উপহার দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।